সুপ্রিম কোর্টে ঝুলেই রইল ২৬,০০০ চাকরি হারার ভবিষ্যৎ। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ই ফেব্রুয়ারি এবং এই ১০ই ফেব্রুয়ারি সেই দিনই মামলার শুনানির নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো ১০ই ফেব্রুয়ারি দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের শেষ শুনানি বলে জানা যাচ্ছে। ১০ই ফেব্রুয়ারি মামলার শুনানির নিষ্পত্তির সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তবে আজ সুপ্রিম কোর্টে এখনো ঝুলেই রইল ২৬,০০০ চাকরি হারার ভবিষ্যৎ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো রাজীবের কাছে। রাজীব, তাহলে আজ শুনানিতে কি হলো? দেখো, আজকে দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রায় ১.৫ ঘন্টা তার বক্তব্য রেখেছেন। তিনি মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন এবং বিচারপতি বাগ যে কমিটি গঠন করা হয়েছিল, সেই বিচারপতি বাগ কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের নানা দিক তুলে ধরেছেন। মূলত তার বক্তব্য ছিল যে দুর্নীতি কিভাবে হয়েছে, সেই দুর্নীতির বিষয়ে আদালতের রায়ে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেগুলি তিনি আরও একবার আদালতের সামনে বিশেষ বিশেষ অংশ তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি এই মামলার সঙ্গে অন্যান্য যে সমস্ত মামলাকারী অর্থাৎ কলকাতা হাইকোর্টে মূল মামলাকারী তাদের আইনজীবীরাও ছিলেন, যেমন ফিরদৌস শামীম ছিলেন এবং সুদীপ রায়চৌধুরী তিনিও ছিলেন। তাদের এই বক্তব্য থেকে, তাদের শুনানি থেকে তারা যে দাবি করেছেন যে এই মামলায় সব থেকে বিষয় যেগুলি উঠে এসেছে, দুর্নীতি একেবারে বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ইনস্টিটিউশনাল করাপশন, যাতে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি পক্ষ একে অপরের সঙ্গে জড়িত এবং তারা দাবি করছেন, তাদের অভিযোগ যে প্রত্যেকটি ইনস্টিটিউট তারা ৫০০ কোটি টাকা করে এই দুর্নীতি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে গড়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। আর দুর্নীতি কিভাবে হয়েছে এবং যেখানে তাদের মূল আরও একটি বিষয় ছিল আজকের শুনানিতে, তারা সওয়াল জবাবে তারা যেটা জানাচ্ছেন যে এই মামলায় যেটা আদালত আগে জানিয়েছে যে সেগ্রিগেশন করা হবে, অর্থাৎ যারা বৈধ চাকরি প্রার্থী, যারা অবৈধ চাকরি প্রার্থী। আমরা এই জায়গাটা আসছি রাজীব, এই জায়গায় আসছি। আর এই দুর্নীতির বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ইনস্টিটিউশনাল করাপশন এই জন্যই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি সুপ্রিম কোর্টকে। তা না হলে হঠাৎ করে সুপার নিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপার নিউমারি পোস্ট তৈরি করছে কি ইললিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের নিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইললিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং ভাই তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। আমরা শুনলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বিষয় দিক তুলে ধরেছেন। তার অভিযোগ হচ্ছে যে সরকারের সহায়তাতেই এই ইললিগাল অ্যাপয়েন্টিদের সরকার আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং এই সমস্ত কিছু হয়েছে সরকারের সহায়তাতেই। আর আমরা আবারও একবার আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, আমি আরও একবার চলে যাবো রাজীবের কাছে। রাজীব, সেগ্রিগেশন নিয়ে তুমি যে বিষয়টি তুলে ধরছিলে। দেখো, পৃথকীকরণ বা সেগ্রিগেশন, যেখানে যোগ্য অযোগ্য বা বলা যেতে পারে বৈধ অবৈধ, এই ২০১৬ সালের প্যানেলে কারা বৈধ চাকরি প্রার্থী, কারা অবৈধ চাকরি প্রার্থী। এক্ষেত্রে আজকের শুনানিতে মূলত যারা মূল মামলাকারী তাদের বক্তব্য আদালত যেহেতু শুনেছে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, সেই ক্ষেত্রে তারা আইনজীবীরা তুলে ধরেছেন যে দুর্নীতি মূলত কোন কোন জায়গায় হয়েছে। ওএমআর সিটের নম্বর বদল করা হয়েছে, কেউ কম নম্বর পেয়েছে তাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কেউ বেশি নম্বর পেয়েছে তাকে কমিয়ে দেওয়া হয়েছে। আবারও প্যানেলের বাইরে অর্থাৎ মূল প্যানেলে যারা ছিলেন না তাদের চাকরি দেওয়া হয়েছে। এরকমভাবেই দুর্নীতি নানা ক্ষেত্রে করা হয়েছে এবং নম্বর বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, ওএমআর সিট বদল করে দেওয়া এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা, এই ধরনের দুর্নীতি যেখানে হয়েছে সেগুলি একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এগুলির কোনো আলাদা করে এখান থেকে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করতে গেলে পুরো প্যানেলটি কিন্তু অবৈধ হয়ে যায়, আর সেই কারণে পুরো প্যানেলটি বাতিল করা উচিত। আজকের মূল সওয়াল কিন্তু এখানেই ছিল যে এই ২৫,০০০-এর বেশি অর্থাৎ ২৬,০০০ যাদের চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি করার ক্ষেত্রে এই
এই প্যানেলটি পুরোটাই বাতিল করা হোক। আর সেটা কেন বাতিল করা হোক সেটিই কিন্তু আজকে তুলে ধরা হয়েছে। আদালত একটা সময় জানতে চেয়েছে, প্রধান বিচারপতি তিনি জানতে চেয়েছেন যে যদি বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ করা যায় সেটি কেন করা যাবে এবং কিভাবে করা যাবে সেই ব্যাপারে আইনজীবীরা কি বলছেন। তাতে কিন্তু আজকের আইনজীবীরা জানিয়েছেন তারা বিভিন্ন দিক তুলে ধরে যে আলাদা করা বা পৃথকীকরণ সম্ভব নয় এই কারণে মূল সিস্টেমের মধ্যেই দুর্নীতি রয়েছে। আমি এই জায়গাটা আসছি রাজীব, আমি আসছি এই জায়গাটা একবার আপনাদের শোনাবো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পৃথকীকরণ নিয়ে ঠিক কি বলেছে? সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটাই ইলিগাল হয়েছে। সেজন্যই যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেজন্যই বক্তব্য রেখেছি। আমি আবারও চলে যাবো রাজীবের কাছে। রাজীব, ঠিক এই জায়গাটায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন পৃথকীকরণ বা সেগ্রিগেশন সম্ভব নয় কারণ পুরো প্রসেসটাই ইলিগাল ছিল। একেবারেই সম্প্রতি এই কথাটাই আমি বলছিলাম যে দুর্নীতি যেখানে যেখানে হয়েছে র্যাঙ্ক জাম্প হয়েছে, অর্থাৎ কারো র্যাঙ্ক যদি ধরে নেওয়া যায় 17 নম্বরে আছে, সেই জাম্প করিয়ে তাকে একেবারে নিয়ে যাওয়া হয়েছে 3 নম্বরে। এই যে র্যাঙ্ক জাম্প করানো হলো তাতে যারা যোগ্য প্রার্থী বা বৈধ প্রার্থী তারা সেক্ষেত্রে তারা বঞ্চিত হলেন, এই দিকে দুর্নীতি হয়েছে। পাশাপাশি দুর্নীতি কোথায় হয়েছে, কেউ কম নম্বর পেয়েছেন তাকে ওএমআর শিটে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার প্যানেলের বাইরে যারা ছিলেন তাদের প্যানেলের ভেতরে ঢোকানো হয়েছে। এই সিস্টেমগুলি যখন চলে তখন সেটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছাড়া সম্ভব নয়। যারা চাকরির এই নিয়ামক সংস্থা ছিলেন, চাকরি দেওয়ার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, তাদের 3 জনের যোগসাজশেই এই দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু আজকে আদালতে সওয়াল জবাবে উঠে এসেছে। আদালত এর আগে যারা চাকরি হারিয়েছেন বা চাকরি হারাতে চলেছেন বা যাদের চাকরি ঝুলে রয়েছে এরকম যারা রয়েছেন তাদের বক্তব্য এর আগের শুনানিতে তারা শুনেছেন। আজকে যারা মূল মামলাকারী তাদের বক্তব্য শুনলেন আদালত বিচারপতিরা। আগামী দিনে পরবর্তী শুনানি রয়েছে 10 ফেব্রুয়ারি, সেদিন সিবিআই এর বক্তব্য শোনা হবে, রাজ্য সরকারের বক্তব্য শোনা হবে, এসএসসির বক্তব্য শোনা হবে এবং তোমাকে জানিয়ে রাখি সেটি হবে এই মামলার চূড়ান্ত। রাজীব, তুমি আমাদের একটু সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আজকের 26,000 যে চাকরি হারাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ এখনো পর্যন্ত ঝুলে রইল, কারণ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10 ফেব্রুয়ারি। সেদিনই বলা হচ্ছে যে ফাইনাল শুনানি হবে, সেদিন একটা রায় দেয়া হবে। তো সেক্ষেত্রে এখানে আরও একটা বিষয় উঠে আসছে যে এই যে পৃথকীকরণ বা সেগ্রিগেশন আইনজীবীদের তরফ থেকে বলা হয়েছে সেটা সম্ভব নয়, কারা লিগাল কারা ইল্লিগাল এটা বাছা সম্ভব নয়। তার কারণ হচ্ছে পুরো প্রসেসটা ইল্লিগালি হয়েছে এবং এতে রাজ্য সরকারের পূর্ণ সমর্থন ছিল। কি বলবেন? দেখুন, এই চাকরিহারাদের যে কেস চলছে সুপ্রিম কোর্টে, প্রথমত সেখানে আইনজীবীরা কি বলছেন তার উপরে ভিত্তি করে তো মন্তব্য করা যায় না। একজন আইনজীবী এক পক্ষে বলবেন, আর একজন আইনজীবী অন্য পক্ষে বলবেন। কেউ বলবেন ভুল হয়েছে, কেউ বলবেন ঠিক হয়েছে, কেউ বলবে মোটামুটি ঠিক হয়েছে। তার উপরে কি তর্ক চলে? কোর্ট শুনছে, সুপ্রিম কোর্ট স্বয়ং, সুপ্রিম কোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সামনে 10ই ফেব্রুয়ারি ফাইনাল হিয়ারিং, না আবার তারপরে আর একটা হিয়ারিং হবে সেটাও নিশ্চিত বলা যায় না, এবং কবে রায় বেরোবে। কিন্তু একটা ঘটনা পরিষ্কার ভাবে বলা যায় যে যেটা কলকাতা হাইকোর্টে তাদের চাকরি জনৈক বিচারপতি পুরো চাকরি খেয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল, সুপ্রিম কোর্টে শুনানির মাধ্যমে সেটা স্থগিত আছে। এবং আজকে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং করছে, মানে যদি ব্যাপারটা ওপেন অ্যান্ড শাট কেস হতো, যেটা বলা হয় যেন একদম পরিষ্কার ঝকঝকে যে এদের চাকরি চলে যাবে, যেটা হাইকোর্টে আমরা দেখেছি, সেরকম যে ঘটনা নয় সেটা বোঝা যাচ্ছে। যে সুপ্রিম কোর্ট শুনে ঠিক করতে পারছেন না, হাইকোর্টের মতন চাকরি যাওয়াটাই ন্যায্য, এটা এখনো ঠিক হয়নি, এটাই সব থেকে বড় কথা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমি একবার রাজীবের কাছে চলে যাব। রাজীব, এই জায়গাটা একটু জানতে চাইবো। আমরা শুনলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, তিনি বলছেন পুরো প্রসেসটা ইল্লিগাল, সেই কারণে সেগ্রিগেশন সম্ভব নয়। তিনি কি আজকে আদালতের কাছেও এটাই সওয়াল করেছেন যে 2016 পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক?
একেবারেই প্যানেল বাতিল করে দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্প্রীতি রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত, যারা কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম আইনজীবী একজন। আমরা কথা বলবো যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। আপনাদের আজকে মূল সওয়াল কি ছিল? আজকে আমাদের মূল সওয়াল ছিল যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর সঙ্গে সরকার জড়িত। কারণ সরকার এই বেআইনি অ্যাপয়েন্টমেন্ট বাঁচানোর জন্য বলেছিল অতিরিক্ত পদ ক্রিয়েট করতে হবে। আমরা দাবি করেছি এই পুরো প্রসেসটাকে বাতিল করে 2016 সালে যারা নতুনভাবে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকেই নিয়েই নতুনভাবে পরীক্ষা নিতে হবে, কারণ সেগ্রিগেশনটা পসিবল না। আর এসএসসিও আজ অবধি এখনও অবধি কোনো লিস্ট দেয়নি যাতে করে বলা যাচ্ছে যে এটা সেগ্রিগেট। যেমন এসএসসি এখনও অবধি আইডেন্টিফাই করতে পারেনি এক্সেস ভ্যাকেন্সির যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা এক্সেস রেকমেন্ডেশন যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা কারা, এবং এটা যদি না সেগ্রিগেট করা যায় তাহলে তো আনডিজার্ভিং ক্যান্ডিডেটটা থেকে যাচ্ছে। যে 25 লক্ষ ক্যান্ডিডেট যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি তারা তো কোনো বিচার পাচ্ছে না। একেবারেই সম্প্রীতি তুমি শুনলে যারা মূল মামলাকারী তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি এই কথা বললেন যে সেগ্রিগেশন বা এই পৃথকীকরণ কেন সম্ভব নয় এবং এর সমাধান কি, তারাও সেটা আদালতে বলেছেন আজকে, যে আবারও পরীক্ষা নেওয়া 2016 সালের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আবারও পরীক্ষা নেওয়া, অর্থাৎ একটা ফ্রেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা হোক। আদালতে আজকে তারা সেই দাবি জানিয়েছেন। সম্প্রীতি। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সেগ্রিগেশন এই যে প্রসেসে তারা কিভাবে নিয়ম বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছেন, একেবারে ইন্টারভিউ লিস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে প্যানেল ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল সেটা প্রকাশ করা হয়নি। তারা যে কথা বলছেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শুধুমাত্র ওই 8 ফেজের কাউন্সিলিংয়েই শুধুমাত্র কিছু ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তা তো নয়। সেকেন্ড ফেজের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সব আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আমি নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কিভাবে এই যে স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড যে ডাটা দিয়েছে এই সুপ্রিম কোর্টের সামনে, সেই ডাটাও মিসম্যাচ রয়েছে। একদিকে স্কুল সার্ভিস কমিশন বলছে 5485 জনকে তারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যদিকে বোর্ড বলছে 5189 জন। এখানে দেওয়া ডাটারই তো মিসম্যাচ রয়েছে। তাহলে এই সেগ্রিগেশন কী করে পসিবল? প্যানেলের ভ্যালিডিটি থাকে 1 বছর। তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সম্পূর্ণভাবে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। ফলে এই সমস্ত ইলিগালিটিসগুলো তারাই তো আইডেন্টিফাই করে দেয়নি। স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারাই একমাত্র পারে সেগ্রিগেশন করতে। তারা তো সেই তথ্যগুলো নিয়ে, সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনও আসছে না। সেটা না থাকলে তো এই কোটাটা বাতিল হওয়ার সম্ভাবনাই প্রভূত। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাই তো চিরকালীন শেষ কথা হতে পারে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। ফলে আদালতে যেটা হচ্ছে এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে। আপনারা শুনলেন ইতিমধ্যে কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেটা বলা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চান না যে চাকরি পান সেখানে যারা যোগ্য, কিন্তু তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পৃথকীকরণ বা সেগ্রিগেশনের কথা যেটা বলা হচ্ছে, সেই সেগ্রিগেশন সম্ভব নয় কারণ গোটা প্রসেসটাই ইল্লিগালি হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, আপনি শুনলেন আগামী 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, কিন্তু আরও একটা বিষয় যেটা উঠে আসছে যে সেগ্রিগেশন বা পৃথকীকরণ সম্ভব নয়। কেন সম্ভব না? আইনজীবীদের তরফ থেকে সেটা সওয়াল করা হচ্ছে, যেহেতু পুরো প্রসেসটাই ইল্লিগালি হয়েছে তাই পৃথকীকরণ সম্ভব নয়। কে যোগ্য প্রার্থী, কে অযোগ্য প্রার্থী, তাই পুরো প্যানেলের পক্ষে, প্যানেল বাতিল করার পক্ষে তারা সওয়াল করেছে। দেখুন, বিষয় হচ্ছে যে মুড়ি মুরগি একদর হতে পারে না। যারা যোগ্যতা প্রদর্শন করেছে আর যারা পয়সা দিয়ে ঘুরপথে অযোগ্য ব্যক্তি যোগ্য হয়েছে, দুজনের দর এক হতে পারে না, দুজনের মান এক হতে পারে না। সেই কারণের জন্য
এটা খুব সহজ রাস্তা যে ওসব করা সম্ভব নয়, সব বাতিল করো, এটা তো সহজ কথা। কিন্তু যে কেউ, একটা বাচ্চা ছেলে যে লেখাপড়া করেনি, মূর্খ, সেও বলতে পারে তুইও পাবি না, ও পাবে না। এটা কোনো আইন নয়, এটা কোনো বিচার নয়। বিচার হচ্ছে সেটাই যে খুঁজে বের করা কারা এই 26,000-এর মধ্যে অযোগ্য আর কারা যোগ্য। যোগ্য অযোগ্যের যদি প্রভেদ না করা হয় তাহলে তো সাজার খাড়া সকলের উপরই নেমে এলো। যে পড়াশুনো করলো, উপযুক্ত মার্কস পেল, যোগ্যতার প্রমাণ দিল, তো সেও তো অযোগ্য হয়ে তার পেছনে একটা অযোগ্যতার ছাপ পড়ে গেল। অতএব সেই কারণে আমি মনে করি যে এই যুক্তি কোনোভাবেই সঠিক নয়। আদালতের উচিত যে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা এবং সে এমআরএফ লিস্ট দেখে হোক বা যা করে হোক এই যোগ্য অযোগ্যের প্রভেদ করে যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ রাহুল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।